রাত্রি তখন 8টা বেজে গেছে। দীপমালায় আলোকিত বিশাল নগরী যেন একটি ছোট্ট শিশুর মতোই হাসছে খুশির আনন্দে। লোকজন, গাড়ি ঘোড়া, ট্রাম, বাস, রিক্সা রাজপথের এদিক ওদিক ছুটোছুটি করছে। নগর কর্মচঞ্চল, শব্দ মুখরিত। দোকানে দোকানে লোকের ভিড়, ফিরিওলা চিৎকার। বিচিত্র এই কলকাতা শহর। চলমান গাড়ির নরম গদিতে ক্লান্তভাবে হেলান দিয়ে সুব্রত খোলা জানলা পথে অন্যমনস্কের মতো পথের দিকে অলসভাবে তাকিয়ে দেখছিল। জীবনে ও কলকাতায় খুব কমই এসেছে। এখানকার পথ ঘাট কিছুই ওর তেমন জানাশুনো নেই। গাড়ি একটার পর একটা রাস্তা পার হয়ে চলেছে তো চলেছেই। গাড়ির চাকার একঘেয়ে বিশ্রী ঘর ঘর শব্দটা যেন ক্লান্ত অবসন্ন চোখের পাতায় কেমন একটা তন্দ্রার আমেজ আনে। সুব্রত একসময় বসে বসে ঢুলতে আরম্ভ করলে। সমস্ত শরীর ও মন বড়ই শ্রান্ত। বিশ্রাম, একটু বিশ্রাম এখন সর্বাগ্রে ওর প্রয়োজন। কতক্ষণ যে গাড়ি এমনই ঘর ঘর শব্দ করে চলেছে তা ওর ভালো মনে নেই। হঠাৎ একসময় ও লক্ষ্য করলে একটা অপেক্ষাকৃত অপরিসর ও স্বল্পালোকিত পথ দিয়ে গাড়িটা এগোচ্ছে। সুব্রত কেমন যেন সহসা চমকে ওঠে। একটা অহেতুক আশঙ্কায় যেন মনটা ছমছম করে ওঠে। এ কি? কোথায় চলেছে ও? তাড়াতাড়ি ও ব্যস্ত হয়ে জানলা দিয়ে মুখ বের করে শুধালে, এই গাড়োয়ান, এ কোথায় এলি? এই গাড়োয়ান। গাড়োয়ান কিন্তু সুব্রতর ডাকে সাড়া শব্দ করলে না। শুধু আগের মতোই গাড়ি যেমন চালাচ্ছিল তেমনই মন্থর গতিতে চালাতে লাগলো আপন মনে। এবারে বেশ একটু চওড়া গলাতেই ডাকলেন, গাড়োয়ান। এবার উপর হতে ভারী কর্কশ গলায় জবাব এলো, আরে চিল্লাতে হ্যায় কাহে, চুপচাপ बैठा रहो। এ বলে কি? সুব্রত চমকে উঠল। মুহূর্তে শত সহস্র আসন্ন বিপদের সম্ভাবনা যেন ছায়াবাজির মতোই ওর দুই চোখের সবটুকু দৃষ্টি জুড়ে স্পষ্ট সজীব হয়ে ওঠে। এ আবার এক নতুন বিপদ। কিন্তু ও মুহূর্তের জন্য, পরক্ষণই আর তিল মাত্র কালম বিলম্ব না করে হাত বাড়িয়ে যেমন গাড়ির দরজাটা খুলতে যাবে, সহসা যেন চোখের পলকে সেই স্বল্পান্ধকারের মধ্যে একটা তীক্ষ্ণ ধারালো ছোড়া গাড়ির খোলা জানলা পথে বাইরের অস্পষ্ট আলোয় ঝকঝক করে মৃত্যু বিভীষিকায় জেগে উঠল ঠিক তার চোখের উপরে, একেবারে বুকের কাছটিতে। তারপরেই সেই ভীষণ আকারের সেই মুখোশ আঁটা একখানি কুৎসিত মুখ। আবার সেই মুখোশ।
ঘটনার আকস্মিকতায় ও আতঙ্কে কিসের একটা ভয়ের স্রোত সুব্রতর মেরুদণ্ড দিয়ে যেন শির শির করে নিচে নেমে এলো। ঠিক তার পর মুহূর্তেই গাড়ির দুপাশের দরজা দুটো খুলে গিয়ে কাদের যেন লোহার মতোই শক্ত দুটো অদৃশ্য হাতের সুকঠিন আলিঙ্গনের মাঝে ওকে সবলে টেনে নিলে। ব্যাপারটা এত দ্রুত ও আকস্মিক ঘটে গেল যে সুব্রত এতটুকু সুযোগও পেলে না নিজেকে ওই লৌহ কঠিন আলিঙ্গন থেকে মুক্ত করবার। আপনা হতেই ক্লান্ত চোখের পাতা আবার যেন বুজে এলো তার। ওদিকে সুব্রতর আকস্মিক ও রহস্যময় অন্তর্ধানে নীতিশ যেন একেবারে দিশাহারা হয়ে পড়েছিল। কি করবে, কোন পথে যাবে, কি করলে আবার সুব্রতকে খুঁজে পাওয়া যাবে, ভেবে ভেবে যেন ও কিছুই ঠিক করে উঠতে পারে না। একটা জলজ্যান্ত মানুষ এমনি করে হোটেলের 4 তলার উপর থেকে লোপাট হয়ে গেল। এত বড় শহরে কি কোনো আইন কানুনও নেই? এ কি বিভৎস ব্যাপার! গ্রামের স্কুল থেকে পাশ করে ছোট শহরের কলেজে পড়েছিল নীতিশ। কেমন করেই বা ও জানবে কলকাতার মতো শহরে দিনে রাতে খুন, জখম, ডাকাতি কত কি না অবাধে নিয়মিত চলেছে। প্রদীপের তলাতেই অন্ধকার সব চাইতে বেশি। যা হোক, নীতিশ কোনো মতে 1 কাপ চা ও কিছু জল খাবার খেয়ে রাস্তায় নেমে যে দিকে দু চোখ যায় অনির্দিষ্টভাবে সেই দিকেই হাঁটতে আরম্ভ করলে। মাথার উপর রৌদ্র ক্রমেই চড়চড়ে হয়ে উঠছে। আশপাশে দূরে কত লোকজন নানান কাজে এদিক ওদিক যাওয়া আসা করছে। কর্মব্যস্ত শহর। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পাহারা দিচ্ছে। সব কিছুই যেন চলছে ধরা বাঁধা নিয়মে। নীতিশ সকলের মুখের দিকেই কেমন যেন উদ্দেশ্যহীনভাবে চেয়ে চেয়ে দেখে। একখানি চেনা মুখের আদল বুঝি সকল লোকের মুখের মধ্যে খুঁজে খুঁজে ফেরে। কিন্তু কোথায় সুব্রত? এই প্রবহমান জনসমুদ্রের মধ্যে সুব্রত একটি বুদবুদ বই তো নয়। মিলিয়ে গেছে, হারিয়ে গেছে। চলমান গাড়িগুলোর দিকে নীতিশ ব্যগ্র হয়ে দেখবার চেষ্টা করে, যদি কোনো গাড়িতে সুব্রতকে দেখা যায়। রাস্তার দুধারে ছোট বড় বাড়িগুলোতে চেয়ে চেয়ে ও খোঁজে, কিন্তু কোথায় সুব্রত? বৃথাই নীতিশের ব্যাকুল খরসন্ধানী দৃষ্টি এক হতে অন্যদিকে ঘুরে ফিরে মরে। সত্যি কি তবে সুব্রতকে আর পাওয়া যাবে না? সত্যি কি সে একেবারে হারিয়ে গেল? পাগলের মতো দিশেহারা উদ্দেশ্যহীনভাবে পথে পথে নীতিশ ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। শেষটায় একসময় পরিশ্রান্ত হয়ে 1 হাঁটু ধুলো নিয়ে নীতিশ আবার ফিরে এলো হোটেলে। সিঁড়ির ঠিক বাঁকেই পূর্বরাত্রি সেই বৃদ্ধ ভদ্রলোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। নীতিশ কতকটা যেন ইচ্ছে করেই মুখটা ঘুরিয়ে নিল, কিন্তু কিছুটা যেন গায়ে পড়া হয়ে ভদ্রলোক মৃদু হেসে 2 হাত তুলে
নীতিশকে নমস্কার জানিয়ে বললেন, এই যে বেড়াতে গিয়েছিলে বুঝি? তা বন্ধুটি কই? তাকে যে দেখছি না। বৃদ্ধের প্রশ্নে নীতিশ যেন একটু বিরক্তই হলো। মৃদুস্বরে জবাব দিলে, আগে না, এই হ্যাঁ, সে একটা জরুরি কাজে সকালে বেরিয়েছে, বলে নীতিশ সিঁড়ির দিকে পা বাড়ালো। ও তা বেশ, রাত্রে আর কেউ ঘরে যায়নি তো? বলে ভদ্রলোক মৃদু মৃদু হাসতে লাগলেন। নীতিশ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সংক্ষিপ্তভাবে জবাব দিলে, না। তারপর আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তাড়াতাড়ি উপরের দিকে উঠে গেল। নীতিশের তখন আর দাঁড়িয়ে কথা বলতে এতটুকুও ভালো লাগছিল না, বিশেষ করে ওই বৃদ্ধের সঙ্গে। বৃদ্ধটিকে ও কিছুতেই সহ্য করতে পারছিল না। ঘরে ঢুকে স্নান্ত দেহভার কোনো মতে একটা চেয়ারে এলিয়ে দিয়ে নীতিশ একটা গভীর নিঃশ্বাস ছাড়লে। উফ! তারপর চোখ বুঝে ও আরো একবার ভালো করে সমগ্র ব্যাপারটাই আগাগোড়া ভাবতে চেষ্টা করলে। সুব্রত, তার প্রাণের বন্ধু সুব্রত এখন কোথায়? আশ্চর্য, ভোজবাদ্রির মতো সত্য সত্যই সে উধাই হয়ে গেল নাকি তবে? নীতিশের দুই চোখের কোল জ্বালা করে জল নেমে এলো। কোথায় সেই নিষ্ঠুর কালো ভ্রমরের কবলে তার প্রিয় বন্ধু নির্যাতিত হচ্ছে কে জানে? কোথায় তাকে লুকিয়ে রাখলে? কোন অদৃশ্য আধার গৃহকোণে? সে এখন কি করছে? একটার পর একটা চিন্তা নীতিশের মনকে যেন তোলপাড় করতে থাকে। মনে হয় যদি কোনো মতে সে জানতে পারত কোথায় সেই দস্যু কালো ভ্রমরের আস্তানা, যেমন করে হোক তাহলে তাকে ও উদ্ধার করে আনতই, শত বিপদেও ও পশ্চাৎপদ হতো না। ক্লান্তিতে, চিন্তায়, ভাবনায় একসময় বসে থাকতে থাকতেই নীতিশের দু চোখের পাতা দুটি বুঝি বুজে এলো। খাবার ডাক এসেছিল, ও ভুলে গিয়েছিল। হোটেলের ভৃত্য এসে 2-3 বার ডেকে ডেকে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ঘরেই টেবিলের ওপর খাবার ঢাকা দিয়ে রেখে চলে গেল। সহসা এক সময় কার ডাকাডাকিতে নীতিশের ঘুম ভেঙে গেল। নীতিশ বাবু, ও নীতিশ বাবু, শুনছেন? নীতিশ চেয়ে দেখে সামনের ঘরের মধ্যে দাঁড়িয়ে পাশের ঘরে সেই বৃদ্ধ ভদ্রলোকটি। আর করেননি বুঝি? সব ঢাকা দেওয়া অবস্থাতেই পড়ে আছে দেখছি। না, খিদে নেই। নীতিশ যেন সহজ ভদ্রতাটুকুও ভুলে গেছে। বৃদ্ধকে বসতে পর্যন্ত বললে না একবার। তা বন্ধুটি কই? তাকে দেখছি না, এখনো ফেরেনি বুঝি? নীতিশ একবার ভাবলে কোনো জবাবই দেবে না বৃদ্ধের প্রশ্নের। সুব্রত সম্পর্কে ভদ্রলোকের হঠাৎ এত কৌতূহলী বা কেন? আবার ভাবলে বলবে নাকি, শয়তান, তুমি সে সংবাদ আমার চাইতে ভালোই জানো, আবার ন্যাকামি করছো কেন? কিন্তু মনের আক্রোশ ও মনেই চেপে রেখে মৃদু অনিচ্ছাকৃত কণ্ঠে বললে, না, এখনো ফেরেনি।
বন্ধুটি কলকাতা শহরে পথে ঘাটে হারিয়ে গেলেন না তো? ভালো করে একবার খোঁজ নিয়ে দেখুন না। বৃদ্ধের গায়ে পড়া আলাপে নীতিশ আর মেজাজ ঠিক রাখতে পারলে না। বেশ একটু গলায় চড়িয়েই জবাব দিল, আপনার উপদেশের জন্য ধন্যবাদ, আমি এখন সিনেমায় যাব। বলতে বলতে নীতিশ উঠে দাঁড়ায়। এদিকে গাড়ির মধ্যে যে লোকটা অকস্মাৎ সুব্রতকে পিছন থেকে জাপটে ধরেছিল, সে চোখের নিমেষে তাকে অক্লেশে পিঠের ওপর তুলে নিয়ে অন্ধকারে একটা সরু গলিপথ ধরে দ্রুত পদে এগিয়ে চলল। সুব্রত শিশুর মতোই একান্ত অসহায়ভাবে নিজেকে আততায়ীর হাতে সঁপে দিয়ে চুপটি করে পড়ে রইল। পরিশ্রান্ত দেহ আর যেন বইতে সত্যি সে পারছিল না। শরীরের প্রত্যেকটি গ্রন্থি যেন তার অবশ শিথিল হয়ে গিয়েছে। এতটুকু শক্তিও যেন ওর শরীরে আর অবশিষ্ট নেই। গলিপথের প্রায় শেষ প্রান্তে অন্ধকারের একটা ভাঙা দোতলা বাড়ির সামনে এসে লোকটা দাঁড়ালো। বাইরে কড়া নাড়তেই কে একজন মেয়েলি মিষ্টি স্বরে প্রশ্ন করল, কে রে? দরজাটা খোল মা। একটু পরেই ভিতর থেকে দরজাটা খুলে গেল। একটা ধূম্রাচ্ছন্ন কেরোসিনের কুপি হাতে মলিন বসনা একজন প্রৌঢ়া স্ত্রীলোক দরজার ঠিক উপরেই দাঁড়িয়ে দেখা গেল। আলোটা ধর, উপরে চিলে ঘরে চল, লোকটি বললে। একটা সরু অপরিচ্ছন্ন অন্ধকার সিঁড়ি। স্ত্রীলোকটি আগে আগে আলো ধরে পথ দেখিয়ে এগিয়ে চলল। লোকটি সুব্রতকে নিয়ে অনুসরণ করতে লাগলো। সিঁড়ি ভেঙে 3 তলার পরে একটা ছোট্ট ঘরে এসে তারা প্রবেশ করল। ঘরের ভিতর একটা ছিন্ন খাটিয়া পাতা। লোকটা ধপাস করে সুব্রতকে সেই খাটিয়ার ওপর ফেলে দিল। এবারে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ হয়ে থাকো জাদু, আর মনে রেখো, চেঁচিয়ে গলা ভাঙলেও এখান থেকে কারোর কানে সে শব্দ পৌঁছবে না। খিদে পেয়েছে নাকি? সুব্রত মৃদুস্বরে জবাব দিল, না। বেশ, তবে ঘুমো, বলে বাইরে থেকে দরজায় শিকল এঁটে লোকটা চলে গেল।